আসসালামু আলাইকুম। সবাইকে শামীম বায়োলজির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এইচএসসি ফার্স্ট ইয়ার উদ্ভিদ বিজ্ঞান বিভাগে সবাইকে স্বাগতম। উদ্ভিদ বিজ্ঞান বিভাগ তোমাদেরকে আজকের যে ক্লাসটি উপহার দিতে যাচ্ছে সেটি হচ্ছে কোষ ও এর গঠন। কোষ ও এর গঠনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শামীম বায়োলজি এই প্রতিষ্ঠানটি অবস্থিত নিমতলা মোড়, চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী বঙ্গবন্ধু কলেজের পাশে। যারা ভর্তি হতে চাও অতি সত্বর যোগাযোগ করো। নতুন ব্যাচ শুরু হয়েছে, বিগত কয়েকটি ক্লাস হয়েছে। আশা করি নতুন ব্যাচে তোমরা ভর্তি হলে আবার নতুনভাবে ক্লাস শুরু হবে। তো চলো আজকে আমরা একটু কোষের আবিষ্কার সম্পর্কে জেনে নিই। কোষের আবিষ্কার হয়েছিল 1665 সালে। যে বিজ্ঞানীটি আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন রবার্ট হুক। আমরা সবাই রবার্ট হুকের নামের সাথে পরিচিত। তো এই রবার্ট হুক কে ছিলেন? এই রবার্ট হুক ছিলেন রয়্যাল অফ সোসাইটি লন্ডন, রয়্যাল অফ সোসাইটি লন্ডনের একজন যন্ত্রপাতির রক্ষক ছিলেন। তিনি সেখানে নিযুক্ত হওয়ার পর প্রথমেই তিনি চিন্তা করলেন যে আগামী সপ্তাহের উপস্থিত সভায় অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে কিছু উপস্থাপন করবেন। তিনি কি উপস্থাপন করবেন এই চিন্তায় যখন তিনি ব্যস্ত, তখন তিনি একটি কাঠের ছিপি দেখতে পান যে সেটি নিরেট কিন্তু ভাসমান। এই নিরেট ভাসমান জিনিস কেন ভাসছে সেটি নিয়ে তিনি যখন চিন্তায় মগ্ন, এই সময় তিনি সেই কাঠের ছিপিটিকে স্লাইস করলেন। এই স্লাইস করার পরে তিনি অণুবীক্ষণ যন্ত্রের নিচে যখন নিলেন, তখন তিনি দেখলেন যে কিছু বায়ুকুঠুরিযুক্ত অবস্থা দেখা যাচ্ছে। তো এই বায়ুকুঠুরিযুক্ত অবস্থাকে তিনি সেলুলা নামে ব্যাখ্যা করলেন। তো সেলুলার ল্যাটিন শব্দের যে শব্দটি ছিল সেটি হচ্ছে সেল। সেল মিন্স কোষ বা কক্ষ। এই সেল থেকেই কোষের গবেষণার শুরু হয়ে গেছিল। তো রবার্ট হুক তিনি তার জীবনকাল ছিলেন 1635 থেকে 1703 সাল। 1635 থেকে 1703 সাল আমরা একটু খেয়াল করব। অর্থাৎ তিনি 68 বছর বেঁচে ছিলেন। তিনি বেঁচে ছিলেন 68 বছর। এর মধ্যে তিনি 1665 সালে কোষ আবিষ্কার করেন এবং তিনি যখন আবিষ্কার করেছিলেন কোষটি, তখন তার বয়স ছিল মাত্র 30 বছর। এখন আমরা চিন্তা করি, বাংলাদেশে আমাদের পড়ালেখা শেষ হতে হতেই 30 বছর অতীত চলে যায়। অর্থাৎ আমরা গবেষণা করব কখন আর আবিষ্কার করবই বা কখন? আচ্ছা, যাই হোক, তো 68 বছরের জীবনে তিনি 30 বছরে একটা নতুন আবিষ্কার মানুষের সামনে নিয়ে এসেছিলেন। তো রবার্ট হুক যে কোষটি পর্যবেক্ষণ করেছিলেন সেটি ছিল মৃত কোষ। রবার্ট হুক যে কোষটি আবিষ্কার করেছিলেন বা পর্যবেক্ষণ করেছিলেন সেই কোষটি ছিল মৃত কোষ। তিনি যে বর্ণনাগুলো আমরা পেয়ে থাকি, পৃথিবীতে সবচাইতে বড় কোষ, পৃথিবীতে সবচাইতে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। অর্থাৎ সব ডিমগুলোই একটি মাত্র কোষ দ্বারা গঠিত। তো উট পাখির ডিম আমরা সবাই একটা জিনিস জানি যে সেটি হচ্ছে 17 × 12.5 সেন্টিমিটার।
কিন্তু এটা আমরা কখনো গুণ করে দেখেছি কি? হ্যাঁ, দেখে নিন, 212.5 সেন্টিমিটার। তাহলে একটি উট পাখির ডিম হচ্ছে 212.5 সেন্টিমিটার। পৃথিবীতে সবচাইতে লম্বা কোষ ধরা হয় মানুষের নিউরন কোষ। পৃথিবীতে সবচাইতে লম্বা কোষ ধরা হয় মানুষের নিউরন কোষ। এই মানুষের নিউরন কোষটি হচ্ছে 1 মিটার লম্বা। রবার্ট হুক যখন এই কোষগুলো নিয়ে গবেষণা করছিলেন, তখন তিনি চিন্তা করলেন যে আমি যদি এইভাবে রেখে চলে যাই তাহলে এই জিনিসটি মানুষের কাছে পৌঁছবে না। তিনি যে গ্রন্থে এই কোষ মতবাদ লিপিবদ্ধ করে গিয়েছিলেন সেটাকে বলা হয় মাইক্রোগ্রাফিয়া গ্রন্থ। মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে তার এই কোষ মতবাদটি তুলে ধরা হয়েছে এবং বর্তমান সময়ে আধুনিক কোষের জনক বলা হয় অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক, যিনি 1674 সালে কোষ আবিষ্কার করেছেন। তো 1674 সালে তিনি যে কোষটি আবিষ্কার করেছিলেন বা যে কোষটি পর্যবেক্ষণ করেছিলেন সেই কোষটি ছিল জীবিত কোষ। সেই কোষটি কেমন ছিল? জীবিত কোষ। জীবিত কোষ হওয়ার ফলে তিনি একটি কোষে যে উপাদানগুলো থাকে, যেমন মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, গোলজি বস্তু, প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট, সকল উপাদানগুলো তিনি পর্যবেক্ষণ করেছিলেন এবং তার এই উপাদানগুলো পর্যবেক্ষণের মাধ্যমে কোষের আবিষ্কার, কোষের গবেষণা আরো বৃদ্ধি পেয়ে যায়। ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। শামীম বায়োলজির পাশে থাকুন। শামীম বায়োলজিতে ভর্তি হতে আমাদের যে পেজে যে নাম্বার রয়েছে সেই পেজ নাম্বার থেকে কল দিয়ে ভর্তি হয়ে যান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাইকে শামীম বায়োলজির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ক্লাস কোষ পরিচিতি। কোষ পরিচিতি, কোষের সংজ্ঞাটি আমরা প্রথমে জেনে নিব। কোষের সংজ্ঞা হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে। তো এই যে সংজ্ঞাটি, এটি আমরা ছোট থেকে মুখস্থ করে এসেছি যে জীবদেহের গঠন, দেহের গঠন ও কাজের একক। যেহেতু এখন আমরা বড় হয়েছি, একটু যোগ করব। কি কি? স্বনির্ভর, আত্মপ্রজননশীল, বৈষম্য ভেদ্য, ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত, প্রোটোপ্লাজম দ্বারা গঠিত বস্তুকে কোষ বলে। তাহলে জীবদেহের গঠন ও কাজের একক যা স্বনির্ভরশীল, আত্মপ্রজননশীল, বৈষম্যভেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত, প্রোটোপ্লাজম দ্বারা গঠিত বস্তুকে কোষ বলে। তাহলে এটি হচ্ছে কোষের সংজ্ঞা। তো কোষবিদ্যা বা সাইটোলজির জনক, কোষবিদ্যা বা সাইটোলজির জনক বলা হয় রবার্ট হুক। এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এবং আধুনিক কোষবিদ্যা বা সাইটোলজির জনক বলা হয় কার্ল সানসন। কার্ল সানসন, কার্ল সানসন। আমরা নামগুলো মনে রাখবো অবশ্যই। কোষ মতবাদ। জীবনের ক্ষুদ্রতম একক হলো কোষ।
জীবের গুণাবলীর প্রকাশ ঘটে, কোষের অভ্যন্তরে বিপাকীয় কার্যাবলী সংগঠন, জীবের বংশগতীয় তথ্য ধারণ, জৈবনিক ক্রিয়াবলী কোষসমূহের আন্তঃক্রিয়াকলাপের সমষ্টি, পূর্ববর্তন কোষ থেকে সৃষ্টি। তাহলে এই পাঁচটি হচ্ছে কোষ মতবাদ। কোষের বৈশিষ্ট্য, পূর্ববর্তন কোষ থেকে সৃষ্টি হয়। তাহলে একটি কোষ তার পূর্ববর্তী কোনো কোষ থেকে সৃষ্টি হয়ে থাকে। যেমন আমরা জানি যে মিয়োসিস কোষ বিভাজন জনন কোষে ঘটে থাকে, অর্থাৎ টয়েসের আমরা দেখি হ্যাপ্লয়েড গঠন, কিন্তু এই হ্যাপ্লয়েড থেকে আবার টয়েসেন হয়ে থাকে। তাহলে সবার গঠনে আমরা দেখি টয়েসেন রয়েছে। তার মানে কি একটি কোষ থেকে দুইটি, দুটি থেকে চারটি এভাবে বেড়ে ওঠে। আত্মপ্রজননশীল, তার মানে কি নিজেই তার প্রজনন ঘটিয়ে থাকে। সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে ওঠে, তার মানে কি একটি কোষে যে উপাদানগুলো থাকা উচিত সেই উপাদানগুলো নিয়ে একটি কোষ বেড়ে ওঠে। কোষের মৃত্যু ঘটে, কখন কোষের মৃত্যু ঘটে? পুষ্টির অভাবে, বিষাক্ত পদার্থের কারণে, জিনগত কারণে। তাহলে পুষ্টির অভাবে, বিষাক্ত পদার্থের কারণে, জিনগত কারণে, এই তিনটি কারণে একটি কোষের মৃত্যু হতে পারে। অভিযোজিত ও রূপান্তরিত হয়, অর্থাৎ নিজের অনুরূপ কোষ সৃষ্টি করে। হেমিওস্ট্যাটিক অবস্থা বজায় রাখতে পারে। বিপাক বা মেটাবলিজম, কোষের অভ্যন্তরে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া যা দেহকে কর্মক্ষম রাখে, বিক্রিয়াগুলোকে সম্মিলিতভাবে বিপাক বা মেটাবলিজম বলে। আমি আবারও বলছি, কোষের অভ্যন্তরে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া যা দেহকে কার্যক্ষম রাখে, বিক্রিয়াগুলোকে সম্মিলিতভাবে বিপাক বা মেটাবলিজম বলে। হোমিওস্ট্যাটিস, পরিবেশের অবস্থার তারতম্যের মাঝে ও কোষে যে প্রক্রিয়ায় অভ্যন্তরীণ স্থিতি অবস্থা বজায় রাখে তাকে হোমিওস্ট্যাটিস বলে। জীবকোষ, জীবকোষ আমরা জানি সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে উদ্ভিদ কোষ, একটি হচ্ছে প্রাণী কোষ। একটি হচ্ছে উদ্ভিদ কোষ, একটি হচ্ছে প্রাণী কোষ। উদ্ভিদ কোষ দুই ধরনের, একটি হচ্ছে আদি কোষ, একটি হচ্ছে প্রকৃত কোষ। প্রাণী কোষ দুই ধরনের, আদি কোষ এবং প্রকৃত কোষ। প্রকৃত কোষে যে ঘটনাটা ঘটে, প্রকৃত কোষে দেহকোষ এবং জনন কোষ সৃষ্টি হয়। প্রকৃত কোষে দেহকোষ এবং জনন কোষ সৃষ্টি হয়। ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাসটি এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, সবাইকে শামীম বায়োলজির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের আমাদের ক্লাসটি হচ্ছে জীবকোষ বা কোষ। জীবকোষ আমরা জানি দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে উদ্ভিদ কোষ, একটি হচ্ছে প্রাণী কোষ। এই উদ্ভিদ কোষ এবং বা প্রাণী কোষকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে আদি কোষ, একটি হচ্ছে প্রকৃত কোষ। আদি কোষ এবং প্রকৃত কোষ এই দুই ধরনের, আদি কোষ থেকে নতুন কোষের সৃষ্টি হয়। আর প্রকৃত কোষে আমাদের দুই ধরনের ঘটনা ঘটে, একটি হচ্ছে দেহকোষ আর হচ্ছে জনন কোষ রয়েছে। দেহকোষ কি? দেহকোষ হচ্ছে আমাদের দৈহিক গঠন বৃদ্ধি করে, আর জনন কোষ হচ্ছে নতুন প্রজন্ম বা বংশবৃদ্ধি সৃষ্টি করতে সহায়তা করে। আদি কোষ আবরণে বেষ্টিত সুগঠিত নিউক্লিয়াস থাকে না। আদি কোষে থাকে না, আবরণ বেষ্টিত বা সুগঠিত নিউক্লিয়াস থাকে না। আদি ক্রোমোজোম থাকে, শুধুমাত্র ডিএনএ থাকে। আদি ক্রোমোজোম থাকে, তাহলে আদি ক্রোমোজোমটা কি? ডিএনএ থাকে। 70S রাইবোজোম থাকে। অবাধ শোষণ ঘটে, কোষ বিভাজন অ্যামাইটোসিস প্রক্রিয়ায় ঘটে, যেমন মোনেরা রাজ্যের জীব।
তাহলে কোষ বিভাজন কোন প্রক্রিয়ায় ঘটে? অ্যামাইটোসিস। তাহলে আমাদের তিন ধরনের আমরা কোষ পাই, একটা হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস ও মিয়োসিস। প্রকৃত কোষের আবরণ বেষ্টিত এবং সুগঠিত নিউক্লিয়াস থাকে। এতে ক্রোমোসোম থাকে, 70S এবং 80S রাইবোসোম থাকে। কোষ বিভাজন মাইটোসিস ও মিয়োসিস প্রক্রিয়া ঘটে। তাহলে প্রকৃত কোষে কোষ বিভাজনটি হয় মাইটোসিস এবং মিয়োসিস প্রক্রিয়ায়। এতে সবাত শোষণ ঘটে। উদাহরণ উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। তো আমরা চলে আসি দেহকোষ ও জনন কোষ। তাহলে দেহকোষ জীবের অঙ্গ ও তন্ত্র গঠনকারী কোষ, যা ডিপ্লয়েড প্রকৃতির। জীবের অঙ্গ ও তন্ত্র গঠনকারী কোষ, যা ডিপ্লয়েড প্রকৃতির। জনন কোষ প্রজননে অংশগ্রহণকারী কোষকে জনন কোষ বলা হয়। প্রজননে অংশগ্রহণকারী কোষকে জনন কোষ বলা হয়। এটি হ্যাপ্লয়েড প্রকৃতির। ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। শামীম বায়োলজির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের ক্লাস হচ্ছে কোষ। কোষটি দুই ভাগে ভাগ করা যায়। প্রথমত কোষ আবরণী এবং প্রোটোপ্লাজম। কোষ আবরণী এবং প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কি কি? সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। এই সাইটোপ্লাজমকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ম্যাট্রিক্স ও কোষীয় অঙ্গাণু। কোষমাতৃকা বা ম্যাট্রিক্স ও কোষীয় অঙ্গাণু এবং কোষীয় জড়বস্তু। নিউক্লিয়াসকে আমরা চারটি ভাগে ভাগ করি: নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার রেটিকুলাম। তোমরা তোমাদের বইয়ের কয়েকটি পেজ উল্টানোর পরই একটা উদ্ভিদ কোষ দেখতে পাবে। সেই উদ্ভিদ কোষের যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে। উদ্ভিদ কোষটি তোমরা সুন্দরভাবে আঁকানোর চেষ্টা করবে, কারণ জীববিজ্ঞানের যে মূল থিম সেটি হচ্ছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আকার ধারণ করা, অর্থাৎ আঁকতে শিখতে হবে। যেমন উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই চিত্রগুলো আমাদেরকে আঁকা অবশ্যই শিখতে হবে। ডিএনএ, আরএনএ। তো এই এবং উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে কি পার্থক্য রয়েছে, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি পরবর্তী ক্লাস পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক এবং কমেন্ট করবে ক্লাসগুলো দেখতে কেমন লাগলো, ক্লাসগুলোর কোন টপিকসগুলো তোমাদের বুঝতে পারছো না সেই টপিকসগুলো কমেন্টে জানাবা, তাহলে সেই টপিকসগুলো আমি ক্লাস তৈরি করে ভিডিও ছাড়বো। আর শামীম বায়োলজি চাঁপাইনবাবগঞ্জে নিমতলা মোড়ে অবস্থিত এবং রাজশাহী বঙ্গবন্ধু কলেজের পাশে। আশা করি তোমরা ভর্তি হতে চাইলে আমার সাথে যোগাযোগ করবে। আমার কন্ট্যাক্ট নাম্বারটি আমি দিয়ে দিই, 01737636890। এই শামীম বায়োলজিটি হচ্ছে টিএস প্রাইভেট হোমের একটি অঙ্গ প্রতিষ্ঠান। ধন্যবাদ সবাইকে।